কারণ তোমরা অনেকে আমার স্টুডেন্ট, সুপ্রিম কোর্টে যারা জাজ আছে তারা অনেকে আমার স্টুডেন্ট। আমার খুব দুঃখ লাগতো যে মানে কোয়ালিটি ওয়াইজ যখন দেখতাম যে উচ্চ আদালতে কোয়ালিটির চেয়ে দলের প্রতি আনুগত্য এই বিবেচনাতে নিয়োগ হতো। আমি ক্লাস নেওয়ার সময় ফান করে বলতাম যে উচ্চ আদালতে নিয়োগের যোগ্যতা হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে 10 বছরের প্র্যাকটিস হাইকোর্টের বিচারক আইনজীবী হিসাবে অথবা নিম্ন আদালতে, আর সেকেন্ড যোগ্যতা হচ্ছে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বলা। 10 বছর চোখ বন্ধ করে খালি দুটা জিনিস বলতে হবে, কোনো না কোনো আমলে হাইকোর্টে জাজ হয়ে যাবা। এটা একটু ব্যঙ্গ করে বলতাম, বাট কিছু ক্ষেত্রে রিয়ালিটি এরকমই ছিল। তো এই আইনটা যখন করতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্টে বিচারক লীগের আইন, খুব ভালো লেগেছিল যে একটা বড় কাজ হলো। আলটিমেটলি আমরা শুনেছি লাস্ট যারা নিয়োগ পেয়েছেন উচ্চ আদালতে তাদের কোয়ালিটি ভালো, তাদের নিরপেক্ষতা ভালো, সবকিছু ভালো। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতি ওনার অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। উনি অত্যন্ত সংস্কার মনস্ক একজন মানুষ, সবসময় আমাদেরকে এনকারেজ করেন। তোমাদের নিজস্ব সুযোগ সুবিধার ক্ষেত্রে খুব ছোট্ট একটা দাবি ছিল যে অ্যাসিস্ট্যান্ট জাজ বলে কেমন হীনমন্য ফিল করি, মানে এইটুক ডিটেইল পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। তারপরে বিচারিক পদ সৃজন, এটা উচ্চ আদালতের হাতে চলে গেছে। বদলি আর পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকবে। অতীতে সুস্পষ্ট নীতিমালা না থাকার কারণে অনেকে ভিক্টিমাইজড হয়েছে। আশা করি সুস্পষ্ট নীতিমালা থাকার কারণে ভিক্টিমাইজেশন কিছুটা হলেও কমে যাবে। মেটেরিয়াল আরো কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে বিল্ডিং এর যে কনসেপ্টটা, আমি এটা খুবই বিরোধী। তোমরা একটু ইনোভেটিভ হও। এখানে আসতে বোধহয় মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আমাকে আসতে, আমার বাচ্চারা স্কুল করে এখানে, এভারেজে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, মাঝে মাঝে 2 ঘন্টাও লাগতো। এইরকম এত প্রচন্ড কনজেস্টেড এরিয়াতে, ট্রাফিক কনজেস্টেড এরিয়াতে এখানে কেন বিল্ডিং বানাবা? সেল দিস ফান্ড, পুরা জায়গা বিক্রি করে সুন্দর জায়গায় যাও। তোমরা নতুন ভাবে চিন্তা করো, এই পুরা জায়গা বিক্রি করে পূর্বাচলে যা করো, ভালো জায়গাতে করো। এখানে করে কি করবা এটা একটু চিন্তা করো। ওটা কোনো কনসেপ্ট থাকলে আমি অবশ্যই হেল্প করব, কিন্তু আমার মনে হয় এখানে করার থেকে বের হয়ে আসো। আর এখন একটু দুঃখের কথা বলি, আমি যখন, তোমরা তো অনেকে আমার ছাত্র, এই জন্য ফ্র্যাঙ্কলি বলতে পারি, আমি যখন সিভিল সোসাইটির মেম্বার হিসেবে কথা বলতাম, মাঝে মাঝে অদ্ভুত সব ঘটনা শুনতাম, এখনো শুনি। এমনকি আজকে প্রথম আলো একটা প্রোগ্রামে শুনেছি যে কিছু ম্যাজিস্ট্রেট ছিল, তারা যখন দেখতো যে একটা লোককে পিটিয়ে আনা হয়েছে রিমান্ডে, দেখেই বোঝা যাচ্ছে দাঁত ভাঙা, মাথা মধ্যে ব্যান্ডেজ বা মানে আঘাতের চিহ্ন বা নির্যাতনের চিহ্ন তো একটা মানুষকে দেখলে বোঝা যায়, তারপরও বিনা দ্বিধায় রিমান্ড দিত। এমনকি এরকম অভিযোগ আমি শুনেছি। আমি জানি না এটা কত বড় নির্মম মানুষ হলে এটা করতে পারে একজন বিচারক, যে পুলিশের শেখানো মতো যখন 164 করছে না, তখন সেই জাজ বিরক্ত হয়ে বলছে যে কানে ধর ঠিক মতো শিখাই তো নিয়ে আসো নাই, আবার নিয়ে যাও, বলে রিমান্ডে পাঠাচ্ছে। হয়েছে না এগুলি? খুব কম হলেও তো হয়েছে। অন্তত 5% বা কাছাকাছি ধরনের বিচারকরা এরকম করেছে। আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা, তাকে মানুষ। আমি একটা কথা বলি, আল্লাহর কাজ তোমরা এই দুনিয়াতে করো, আল্লাহর কাজ। আল্লাহ বিচার করবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিচয় কি? আমরা সবসময় জানি আল্লাহ বিচার করবে। তো তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করো, ধর্মকে বিশ্বাস করো, হাউ ক্যান ইউ ডু ইট? আমি ওই 5% সম্পর্কে বলছি, 95% সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন ধরে নিলাম। কি করতো? আমি তোমাদের অনেকের অনেক গল্প জানি। সরকারি দলের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে সরকারি দলের ইচ্ছা মতো নির্দেশ পালন করেনি, কি শাস্তি হয়েছে? জাস্ট একটা দুর্গম জায়গায় বদলি করে দিয়েছে, মেরে ফেলেছে। দুর্গম জায়গায় বদলি হলে সমস্যা কি? এটার কারণে যদি অনেকগুলা মানুষ নির্যাতনের থেকে বাঁচে, তোমার কাছে চয়েস দুইটা, একটা হচ্ছে তোমাকে খাগড়াছড়ি বা নীলফামারী পাঠায় দিবে, বেতনও কমবে না, সুযোগ সুবিধা কিছুই কমবে না। আরটা হচ্ছে এটার বদলে অনেকগুলা লোক নির্যাতিত হবে। হোয়াট শুড ইউ ডু? যারা পটেনশিয়াল এরকম 5% আছো, হয়তো চিন্তা করছো সামনে বিএনপি গভর্নমেন্ট আসবে বা জামাত গভর্নমেন্ট আসবে, এরকম একটা দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি, বড় বড় পজিশনে যাব। খবরদার এটা করো না। এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না।
আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। এটা আমি আমার স্থির বিশ্বাস থেকে বললাম, এই প্রত্যাশা থেকে যে আমি এই জায়গা থেকে তোমাদের যা যা চাওয়ার ছিল, আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাদের নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছি, আর অনেক কিছু করেছি, এখানে বলবো না। আমার কাছে একটাই প্রত্যাশা থাকবে, আর কয়েক মাস থাকবো, তোমরা বিচারকের পদে থেকে অন্যায় করো না প্লিজ। বিশেষ করে মানে গরিব অসহায় মানুষের বিরুদ্ধে অন্যায় করো না। এটা জাস্ট একটা সময় তো তোমাদের সবারই বয়স হবে, মৃত্যুর চিন্তা আসবে, নিজেকেই ক্ষমা করতে পারবে না। তো আমি আশা করি এই সংস্কার, এগুলি সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের মানসিকতা, মাইন্ডসেট। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী এবং রেলেভেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ। আমি আশা করি, বিশ্বাস করি, এখন তো আর ফ্যাসিস্ট আমল নাই, বাংলাদেশে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, কিন্তু এত বড় বড় ফ্যাসিস্ট আর আসবে বলে আমার মনে হয় না। কাজেই ভবিষ্যতে হয়তো যে সরকারি আসুক, একটু তুমি একটু বঞ্চনার শিকার হবা হয়তো, কিন্তু এটার বিনিময়ে যদি মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়াতে পারো, অনন্ত যে জীবন আছে সেখানে অনেক বড় রিওয়ার্ড পাবা। এটা তো ক্ষণিকের জীবন। আশা করি সেই প্রত্যাশা পূরণ হবে। সবাই ভালো থাকবা। অনেক ধন্যবাদ সবাইকে।